আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24-এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। বিশালগড়ে আগুনে বর্ষৎবাড়ি পুড়ে ছায়, পরিবার একেবারে অসহায়। পশ্চিমবঙ্গের নির্বাচনী মাঠে ত্রিপুরার বিধায়কের জোরদার জনসংযোগ অভিযান। 4 বছরেও প্রকাশ হয়নি 2022 সালের এসটিজিটি ফল। টিআরবিটির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে পরীক্ষার্থীরা। আগরতলা স্টেশনে অসহায় নাবালিকা, মানবিকতায় পাশে দাঁড়ালেন বাবা মেয়ে। অপরাধ রোধ ও সামাজিক সচেতনতায় বিলোনিয়া জেলা পুলিশের বিশেষ উদ্যোগ। প্রধানমন্ত্রীর সূচনায় জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ত্রিপুরায় শুরু এইচপিভি টিকাকরণ। 7 বছরের সন্তানকে রেখে গৃহবধূ নিখোঁজ, কৈলাস শহরে চাঞ্চল্য। সাবরুমে গাছে গাছে আমের মুকুট, অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশায় আম চাষিরা। সাবরুমে চন্দ্রমুখী আলু চাষে বিরাট সাফল্য, সাতচাঁদ ব্লকের কৃষক মৃণাল দাসের নতুন দৃষ্টান্ত। এখন সংবাদ বিস্তারিত। গতকাল সন্ধ্যার পর বিশালগড় থানার নমপাড়া এলাকায় রতন রায়ের বাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়। আগুনের লাল শিখায় ঘরবাড়ি মুহূর্তের মধ্যে ছাই হয়ে গেল। বৃদ্ধ রতন রায় মানসিক ভারসাম্যহীন 2 সন্তানের সঙ্গে ছোট্ট করে দীর্ঘদিন ধরে দিন কাটান। একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করে সংসার চালান। অগ্নিকাণ্ডে ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ায় পরিবারটি একেবারে অসহায় হয়ে পড়েছে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর 2 সন্তানকে নিয়ে বৃদ্ধ রতন রায় এখন একেবারে রাস্তায় বসার উপক্রম। স্থানীয়রা জানান, এই পরিবারটি এখন মানুষের সহমর্মিতা ও প্রশাসনের সাহায্য ছাড়া কিছু করার নেই। নিজেদের অবস্থান স্বাভাবিক করতে নমপাড়া এলাকার এই ঘটনা শুধু একটি পরিবারের দুর্ঘটনা নয়, এটি সকলকে মনে করিয়ে দেয় দুর্যোগের মুহূর্তে মানবিক সহায়তার কতটা গুরুত্ব রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি তো সকালে দোকানে গেছি, দোকানে থাকি সারাদিন। রাত্রিবেলা আই আবার রান্নাবাজি করে বাচ্চাদের খাওয়াই। সন্ধ্যার পরে শুনলাম যে আমার বাড়িতে কীভাবে লাগছে তা কইতে পারতাম না। এরপরে ওগুলোকে খবর দিছে, এবার আইসি আয়া দিয়ে আমার যা আছে সব পরিষ্কার। আপনি তখন বাড়িতে ছিলেন না? না না, কোথায় ছিলেন তখন? দোকানে ছিলাম। বাড়ির কেউ মানে মানুষ কোনো ইয়ে হয়েছে না? কেউ থাকে না, শুধু আমি, আমার ছেলেটা আর আমার মেয়েটা। কি 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 পুরা গেছে করতে পারেননি? তো আমার খাট আসলো 3টা, তারপরে আমরা ল্যাব, তুষক, কাঁথা, বালিশ, এই তারপরে জিনিসপত্র সব, মানে আমার যা আছে সব পরিষ্কার। আচ্ছা, দেখা গেছে একটা সাইকেলও ছিল, এটা কি আপনি চালাতেন? হ্যাঁ। নগদ টাকা, স্বর্ণালঙ্কার কিছু আসলো? গ্যাসের সিলিন্ডার কিছু ব্লাস্ট হয়েছে? ব্লাস্ট মারছে না? এই তো বিকাল 5টার দিকে, মানে 5টার দিকে এখানে ওই তাইনের বাড়ির রতন রায় এখানে তাইনে বসবাস করে। তাইনের ঘরের মধ্যে একটা শর্ট সার্কিট থেকে, খুব সম্ভবত শর্ট সার্কিট থেকে হইব, এখানে আগুন লাগছে। আগুন লাগার পরে তো আমরা সবাই মিল্লা কিছু হেল্প করছি। হেল্প করার পরে ফায়ার সার্ভিস আইলো, ফায়ার সার্ভিস এসে, পুলিশ এসে, এসে দেখে সব কিছু, মানে যা কিছু পুরা শেষ। তাই এমনিতেই নিরীহ, গ্রামের মধ্যে খুবই দরিদ্র মানুষ, নিরীহ, এই সব কিছু শেষ। মানে একটা গেঞ্জি, যে গায়ের গেঞ্জিও নাই ঘরটার মধ্যে, এরকম হয়েছে। আচ্ছা, এই ঘটনা কি শর্ট সার্কিটের ফলেই হয়েছে নাকি অন্য কোনো কারণে? আনুমানিক ধরতেছি আমরা শর্ট সার্কিটে, কারণ কি এখানে তো আর তারা সবসময় থাকে, সবসময় একটা থাকে যে অবুঝ একটা মেয়ে থাকে, আর হের বাবা কর্মসূত্রে বাইরে যায়, বাইরে থেকে খাবার দাবার রান্না খাওয়ায়, এতটুকুই। এখানে আগুন লাগার মতন কোনো এরকম কোনো কিছু না, শর্ট সার্কিট থেকে হতে পারে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্য নিয়ে কৃষ্ণনগর দক্ষিণের 49 নং বুথ এলাকায় ঘরে ঘরে পৌঁছলেন ত্রিপুরার কল্যাণপুর প্রমোদনগরের বিধায়ক ও ত্রিপুরা এসসি কর্পোরেশনের চেয়ারম্যান পিনাকি দাস চৌধুরী। এই জনসংযোগ অভিযানের মূল উদ্দেশ্য আগামী 1 মার্চ দিগনগর মাঠে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার হাত ধরে পশ্চিমবঙ্গে পরিবর্তন যাত্রার শুভ সূচনা এবং জনসভা সফল করা। পিনাকি দাস চৌধুরী স্থানীয় মণ্ডল নেতৃত্ব ও বুথ সভাপতিদের সঙ্গে নিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের সাফল্য তুলে ধরেন। তিনি জানান, মানুষের সাড়া অত্যন্ত ইতিবাচক। পরিবর্তনের জোয়ার পশ্চিমবঙ্গ জুড়ে
স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। বিজেপি সূত্রে জানা গেছে, এদিন তিনি একাধিক বিধানসভা এলাকায় ঘুরে সংগঠনের কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং প্রচার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নদিয়া ডিস্ট্রিক্টে দক্ষিণ কৃষ্ণনগর বিধানসভার 49 নং বুথে আমরা পরিবর্তন যাত্রাকে সামনে রেখে আগামী 1 তারিখ আমাদের জেপি নাড্ডাজি আসবেন দক্ষিণ কৃষ্ণপুর স্কুল মাঠে। সেই স্কুল মাঠের সভাকে সার্থক করা এবং পরিবর্তন যাত্রা সামিল হওয়ার জন্য এই 49 নং বুথে প্রত্যেক বাড়ি বাড়ি আমরা যাচ্ছি এবং অত্যন্ত আমরা খুশি, মানুষের অত্যন্ত সাড়া এবং নিশ্চিত সেটা বলার অপেক্ষা রাখে না। এই পরিবর্তন যাত্রায় হাজার হাজার মানুষ সেখানে সামিল হবে। শুধু মানুষ চাইছে পরিবর্তন, কারণ এই অপশাসন দীর্ঘদিনের যে টিএমসির শাসন থেকে মানুষ বেরিয়ে আসতে চাইছে, মানুষের শ্বাস প্রশ্বাস বদ্ধ হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এই এলাকার প্রত্যেকটি বাড়িতে গিয়েছি এবং প্রত্যেকটা মানুষ আমাদের সঙ্গে বেরোবার চেষ্টা করেছে এবং প্রত্যেকে আমাদের সঙ্গে রয়েছে এবং এখানটায় মণ্ডল সভাপতি থেকে শুরু করে আমাদের গুরুবদ্ধা থেকে শুরু করে সবাই উপস্থিত আছেন, পঞ্চায়েতের মেম্বাররা সহ। তাই আমি নিশ্চিত আগামী দিন এই রাজ্যে বিজেপির নেতৃত্বে জনমুখী সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। ফল প্রকাশের অপেক্ষায় দীর্ঘ 4 বছর হতাশায় ফুঁসছে পরীক্ষার্থীরা। অপেক্ষা যেন আর শেষ হচ্ছে না। 2022 সালের টিআরবিটি পরিচালিত এসটিজিটি পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। দীর্ঘদিন ধরে ফলের আশায় থাকা বেকার যুবক যুবতীদের মধ্যে ক্রমেই বাড়ছে হতাশা ও ক্ষোভ। প্রার্থীরা প্রায়শই টিআরবিটি বোর্ড অফিসের সামনে ভিড় জমিয়ে ফল প্রকাশে দেরির কারণ জানতে চাইছেন। জানা যাচ্ছে, নিয়োগ সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় ফল প্রকাশ স্থগিত রয়েছে। তবে পরীক্ষার্থীদের প্রশ্ন, মামলা থাকলেও কেন তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ঝুলে থাকবে। অভিযোগ উঠেছে, 2022 সালের পরীক্ষার ফল প্রকাশ না করেই বোর্ড 2026 সালের 14 ফেব্রুয়ারি পুনরায় নতুন পরীক্ষা গ্রহণ করেছে। এতে পুরনো পরীক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। তাদের দাবি, টিআরবিটির ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। আগের ফল প্রকাশ না করে নতুন প্রক্রিয়া শুরু করা অনুচিত। প্রার্থীরা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেলে জানানো হয় তিনি রাজ্যের বাইরে রয়েছেন। তবে পরীক্ষার্থীদের অভিযোগ, অফিসের সামনে চেয়ারম্যানের গাড়ি থাকা সত্ত্বেও তাদের ভিন্ন তথ্য দেওয়া হচ্ছে। বিক্ষুব্ধ প্রার্থীদের দাবি, অবিলম্বে 2022 সালের এসটিজিটি পরীক্ষার ফল প্রকাশ করে সকল যোগ্য প্রার্থীদের একসঙ্গে নিয়োগ দিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা দেখেন 4 বছর হয়েছে আমরা 2022 সালে এসটিজিটি এক্সাম দিয়ে রেখেছি, কিন্তু 4 বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও আমরা আমাদের যে ন্যায্য অধিকার রেজাল্ট পাওয়া, এই রেজাল্টই পাচ্ছি না। যার ধরুন আমরা 4 বছরে বিভিন্ন সময়ে টিআরবিটি বলেন, বিভিন্ন ক্যাবিনেট মিনিস্টারের আবাসস্থল বলেন, বারংবার আমরা মিট করার জন্য গিয়েছি এবং প্রতি উত্তরে আমরা শুধু আশ্বাস পেয়েছি। এখন অবধি আমরা আমাদের রেজাল্টটা যে দাবি করে আসলাম, আমাদের রেজাল্টটা আমাদের কপালে জুটলো না। আজকে দেখলাম 2026-এ যে এসটিজিটি এক্সাম হয়েছে, সেখানে আমাদের 2022-এর যারা ক্যান্ডিডেট ছিল তারা বেশ অর্ধেক এক্সামটাতে বসতে পারেনি, কারণ বয়সের একটা তারতম্য ছিল, তারা বেশ অর্ধেক অ্যাভারেজ হয়ে গেছে। তো আমাদের কথা হলো, আজকে 4 বছর অতিক্রান্ত হলো, আমরা 4 বছরে বিভিন্নভাবে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছি কীভাবে আমাদের রেজাল্টটা দিয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা যায়, কিন্তু আমাদের কথায় কেউ কর্ণপাত করলো না, বরং 2026 সালে নতুন করে এক্সাম নিল। আর আমাদের যে বিষয়, এখন আমরা বিভিন্ন জায়গাতে শুনি আমাদের মুখ্যমন্ত্রী স্যার বারংবারই বলে থাকেন যে বেকাররা আননেসেসারি গ্যাদারিং করছে, আন্দোলন করছে, আমার বাড়ির সামনে আসছে। আমরা তো কারোর বাড়ির সামনে যাওয়ার কোনো সদিচ্ছা নেই, কারণ আমরা বেকার মানুষ, আমাদেরও এত ইচ্ছা নেই কারোর বাড়ির সামনে যাওয়ার, কিন্তু আমাদের সাথে যেগুলি হচ্ছে সেগুলি তো বিবেচনা করা দরকার তাদের। ব্যস্ত রেল স্টেশনের ভিড়ের মাঝে কখনো কখনো মানবিকতার হাত বাড়িয়ে দেয় অচেনা কেউ। তেমনি এক ঘটনার সাক্ষী থাকলো আগরতলা রেল স্টেশন। কৈলাসহরের বাসিন্দা নান্টু দেববর্মা বিশ্রামগঞ্জ লাটিয়াছড়ায় তার মেয়ের বাড়িতে যাওয়ার পথে আগরতলা রেল স্টেশনে কান্নাকাটি করতে থাকা পেচারথলা এলাকার এক নাবালিকার সঙ্গে দেখা হয়। কথাবার্তায় জানা যায় তার টাকা চুরি হয়ে গেছে
এবং নির্দিষ্ট স্টেশনে নামতেও পারেনি। অসহায় অবস্থায় পড়ে থাকা ওই নাবালিকাকে দেখে মানবিকতার পরিচয় দেন নান্টু দেববর্মা। তিনি তাকে নিজের সঙ্গে মেয়ের বাড়িতে নিয়ে আসেন এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন। পরদিন সকালে বিশ্রামগঞ্জ থানার মাধ্যমে পেচারথল থানার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে পেচারথল থানার পুলিশ এসে নাবালিকাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। এই ঘটনায় নান্টু দেববর্মা ও তার মেয়ের মানবিক ভূমিকা এলাকায় প্রশংসিত হয়েছে। বিপদের সময় অচেনা একজন মানুষের পাশে দাঁড়িয়ে তারা সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। হে ট্রেন স্টেশনে নামছে। হ্যাঁ, কবে? কালকে হে মানে যেটা ট্রেন উঠছে মনে হয়, তো এখান থেকে উঠে এই কই জানি নামতে আসলো, মানে বলে আই পড়ছে বাজারঘাট স্টেশনে। তো বাজারঘাট স্টেশনে আয়া মানে কাঁদতেছে, ডরে কাঁদতেছে, লোকই জিগাইতেছে কই যাইবো পিছন জিগাইতেছে। তো বাবাই দেখছে, বাবাই দেখে তোমার বাবা? আমার বাবা দেখছে, দেখে জিগাইছে কই যাইবো, কই থেকে আইসো জিগাইছে। তো কাঁদতেছে, কই আমার টাকা হারিয়ে গেছে, হাতে টাকা নাই। তো এক মাসি বাড়িতে আইতেছিল। হ্যাঁ, তো হাতে টাকা নাই, তো টাকাও হারিয়ে গেছে। বাবার কইতেছে, তো বাবা কইছে ডরে না, ভালো করে কো, তোমার অ্যাড্রেস কো, ঠিক আছে তোমারে ভালো করে তোমার সেফটির মধ্যে তোমারে বাইর পৌঁছে দিব। হ্যাঁ, তো আমার বাবা আমার ফোন করছে। তো বাবা আমার ফোন করে কইছে, মা একজন মহিলা ছোট বয়স্ক তো এরকম হয়েছে এখানে, তো কিতা করতাম এখন। তো আমি কইছি এখানে কোনো ঠান্ডা টানা থাকলে দিয়ে আয়, হ্যাঁ ভালো করে সমঝাইয়া আয়। তো এ থাকতে চাইতেছে না, কাঁদতেছে, খালি কাঁদতেছে ডরায়া। তো আমি কইছি ঠিক আছে বাইর লই আয়, বাইর ডায়াক নিয়া ভালো করে জেগাইমু, অ্যাড্রেস বাবার নাম মার নাম জেগাইমু, জেগাই ভালোভাবে জেগাই আমরা থানার গিয়া। তোমার বাবা তোমরা বাড়িতে লইয়া গেছে? তোমার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি লাটিয়াছড়া। লাঠিয়াছড়া। স্যার ঈশা চাকমা কি তুইছে মেয়েটার ব্যাপারটা? ঈশা চাকমার বাড়ি হচ্ছে পেচারথল গাটাছড়া, অল্প বেশি মেয়ে। আমি শুনেছি এখানে লাইটাছড়াতে এই মেয়েকে একজনের বাড়িতে, সাম্প্রী দেববর্মার বাড়িতে এখানে সে আছে। এরপর আমরা সঙ্গে সঙ্গে যাই। এখানে যাওয়ার পরে আমরা ঘটনাটার সম্বন্ধে আমরা ইনকোয়ারি করার পরে জানতে পারছি যে নান্টু দেববর্মা কৈলাসহর থেকে সে ট্রেনে এসে তার মেয়ের যে বিয়ে দিয়েছিল লাইটাছড়াতে বেরোনোর উদ্দেশ্যেই সে বাজারঘাটে ট্রেনটা নামার সাথে সাথেই একজন অল্প বয়সী মেয়ে কান্নাকাটি অশ্রু, তখন এখানে সে কান্নাকাটি করতেছিল। তখন করার সাথে সাথে সে তাকে জিজ্ঞাসা করে, সে এখানে তখন ওই মেয়েকে ঈশা চাকমাকে জিজ্ঞাসা করেছিল কেন তুমি এভাবে কান্নাকাটি করতেছে। তখন সে জানতে পারি যে তার যে মানি ব্যাগ টাকা পয়সাগুলি সমস্ত চুরি হয়ে গেছে। তখন সে নিঃস্ব হয়ে গেছে, তার পকেটে 1 টাকাও নেই। এরপরে অচেনা জায়গাতে ওইখানে সে এসেছিল যে গন্তব্যস্থলে যাওয়ার কোন আর পথ সে আর খুঁজে পাচ্ছে না। তখন যথারীতি একটু মানবিক দৃষ্টিভঙ্গিতে একজন মানুষ হিসাবে সে একজন ভালো মানুষ পরিচয় দিয়ে, সুপরিচিত ব্যক্তি হিসাবে এই যে নান্টু দেববর্মা ওই মেয়েকে তার মেয়ের সাম্প্রী দেববর্মার লাইটাছড়া আমাদের বিশ্রামগঞ্জ থানাধীন ওই বাড়িতে নিয়ে এসে তাকে রাত্রে ভালোভাবে খাওয়াইয়ে, এরপরে খাওয়া দাওয়া করিয়ে তাদেরকে ভালোভাবে সঙ্গে এরপরে আমাদের থানাতে নিয়ে এসেছি। এরপরে যথারীতি আমরা পেশাল থানাতে আমরা খবর দেওয়ার সাথে সাথে পুলিশ স্টাফ সেখান থেকে নিয়ে এসে এরপরে ওই মেয়েকে আমরা তার কাছে, ওই পেশের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিই। এটা একটা মানবিক একটা ভালো একটা কাজ সমাজে। এই নান্টু দেববর্মা তার মেয়ে যে সাম্প্রী দেববর্মার মতো লোক এই দুনিয়াতে পাওয়া সম্ভব কষ্টকর। আমি চাই সবাই যাতে একে অপরের প্রতি মানবিক দৃষ্টিতে সবাই যাতে সাহায্য করুক। এমন একটা রাত্রের মধ্যে সে একজন যে অসহায় মানুষকে সাহায্য করার জন্য আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর সবাইকে এভাবে এগিয়ে আসার জন্য আমি একান্ত প্রার্থনা করতেছি। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি সমাজের সঙ্গে আস্থা ও সচেতনতা সেতুবন্ধন গড়ে তুলতেই চলছে রাজ্য জুড়ে পুলিশ সপ্তাহ উদযাপন। সেই ধারাবাহিকতায় দক্ষিণ জেলা পুলিশ নানা কর্মসূচি হাতে নিয়েছে। সমাজের জন্য বিভিন্ন বার্তা নিয়ে একটি বিশাল বাইক র্যালি বের হয় দক্ষিণ জেলার পুলিশ সুপারের কার্যালয় থেকে। বিলোনিয়ার বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে
এই সচেতনতা র্যালি সমাজের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেয়। শুধু র্যালিতে সীমাবদ্ধ থাকেনি উদ্যোগ, ছাত্রছাত্রীদের পুলিশের কাজকর্ম সম্পর্কে অবগত করতে এক অভিনব কর্মসূচি গ্রহণ করা হয়। বিলোনিয়া সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী অম্বিকা ভৌমিক এবং ছাত্র কুনাল ত্রিপুরাকে একদিনের জন্য আইপিএস অফিসার তথা পুলিশ সুপারের দায়িত্বে বসানো হয়। বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তারা পুলিশের দায়িত্ব ও কাজের ধরন সম্পর্কে ধারণা লাভ করে এবং নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করে। পরে দক্ষিণ জেলার পুলিশ সুপার মজ্জকৃষ্ণ সি, অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা বিলোনিয়া মহাবিদ্যালয়ে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন। পুলিশের কাজ, দায়িত্ব ও সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। দক্ষিণ জেলা পুলিশ সুপার মজ্জকৃষ্ণ সি জানান, সমাজকে সচেতন করা এবং পুলিশের সঙ্গে সাধারণ মানুষের নিবিড় সম্পর্ক গড়ে তোলায় এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি বলেন, সকলের সহযোগিতার ফলে দক্ষিণ জেলায় অপরাধ অনেকটাই কমেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। सभी को नमस्कार। तो आज हमने अभी बाइक रैली हम कर रहे हैं। ये क्राइम अगेंस्ट वेमेन एंड चिल्ड्रन को लेकर अवेयरनेस के लिए हम कर रहे हैं। साउथ डिस्ट्रिक्ट में काफ़ी अच्छा प्रोग्रेस है। पिछले साल में जो क्राइम अगेंस्ट वेमेन है उसमें 27% रिडक्शन था। ओवरऑल क्राइम भी रिड्यूस हुआ था। एंड चाइल्ड मैरिजेस में भी अभी वो जो फिगर्स है कम हो रहे हैं। इस पे भी हमारे प्रयास इनिशिएटिव जो कम्युनिटी पोलिसिंग इनिशिएटिव है उसमें काफ़ी अवेयरनेस हम देते हैं। उसके अलावा अभी जो त्रिपुरा पुलिस वीक है उसमें बहुत सारे ऐसे प्रोग्राम्स चल रहे हैं। इसका मकसद यही है कि पुलिस और कम्युनिटी के बीच वो जो ट्रस्ट का डेफिसिट है वो ब्रिज हो जाए। तो कल एक हमने 5 किलोमीटर नशा मुक्त त्रिपुरा का रन भी किया था। उसके बाद स्टूडेंट्स को ट्रैफिक ड्यूटी के बारे में भी सेंसिटाइज किया गया था, ताकि वो जब कल सिटीजन्स और यंग अडल्ट्स बने उनको रोड सेफ्टी के बारे में काफ़ी आइडिया हो। हेलमेट पहनना हो या सीट बेल्ट पहनना हो या ओवर स्पीडिंग नहीं करना है, ये सब के बारे में। और एक और अभी एक्टिविटी है जहाँ पे हम अभी स्टूडेंट्स को बुलाएंगे, उसमें उनको पुलिस के काम के बारे में भी थोड़ा सेंसिटाइज करेंगे। और अभी हमने 2 स्टूडेंट्स भी आइडेंटिफाई किया है हु विल प्ले द रोल ऑफ एसपी। तो अभी थोड़ी देर में वो प्रोग्राम भी होगा। तो इट इज़ फाइनली एन आइडिया टू रीच आउट टू द कम्युनिटी। ये कम्युनिटी से आउटरीच के दौरान हम चाहते हैं कि पुलिस का भी थोड़ा कम्युनिटी से और अच्छा बॉन्ड हो, एंड इससे कम्युनिटी को भी पुलिस एक्टिविटीज़ के बारे में जानकारी मिले। थैंक यू। নারী স্বাস্থ্যের সুরক্ষায় বড় উদ্যোগ নিল কেন্দ্র ও রাজ্য সরকার। দেশে ক্রমবর্ধমান সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে 28 ফেব্রুয়ারি 2026 রাজস্থানের আজমেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় স্তরে এইচপিভি টিকাকরণ অভিযানের সূচনা করবেন। একই দিনে ত্রিপুরায় আইজিএম হাসপাতালে রাজ্যভিত্তিক কর্মসূচির উদ্বোধন হয়। ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 3 মাস ব্যাপী এই অভিযানে 14 বছর বা তার বেশি কিন্তু 15 বছর পূর্ণ হয়নি এমন প্রায় 17,500 কিশোরীকে বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতাল সহ একাধিক প্রতিষ্ঠানে এই টিকাদান চলবে। হিউম্যান পেপিলোমা ভাইরাস সংক্রমণই জরায়ু মুখের ক্যান্সারের প্রধান কারণ। বিশেষজ্ঞদের মতে সময়মতো টিকাকরণ ও নিয়মিত স্ক্রিনিং ভবিষ্যতে এই রোগের ঝুঁকি অনেকাংশে কমাতে সক্ষম। টিকাদানের সমস্ত তথ্য নথিভুক্ত করা হবে কেন্দ্রের ডিজিটাল প্ল্যাটফর্মে। চিকিৎসক মহলের আশা, সরকারের এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে সার্ভাইক্যাল ক্যান্সারের প্রকোপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আইসিএমআর আমাদের যে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা, আমরা দেশকে, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদেরকে একটা স্বপ্ন দেখিয়েছেন, সেটা হলো বিকশিত ভারত। তো বিকশিত ভারত যখন আমরা এই স্বপ্নটা দেখিয়েছেন প্রধানমন্ত্রী, এইটাকে বাস্তবিক রূপ দেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী দেখবেন যে সমস্ত লেটেস্ট টেকনোলজি থেকে শুরু করে সমস্ত ব্যাপারে একটা আলাদাভাবে চিন্তা ভাবনা উনি করছেন। ঠিক অনুরূপ ভাবে আজকেও যে ভ্যাকসিন, যেটা আমাদের আইসিএমআর দ্বারা আমাদের হেলথ, যেটা আমাদের স্বাস্থ্য পরিষেবা,
এখানে আমাদের রোবোটিক সার্জারি থেকে শুরু করে ইন্ডিয়াতে এখন অনেক বড় বড় মানে চিকিৎসার পরিষেবা আমরা দেখতে পাই। আমাদের প্রধানমন্ত্রী আরোগ্য মন্দির এইগুলিকে ডেভেলপ করা, প্রত্যেক জেলা হাসপাতালে সেখানে আপনার ট্রমা সেন্টার নির্মাণ করা। এবার বাজেটেও যদি আমরা দেখি, এই বাজেটেও এবার হেলথ স্বাস্থ্য ক্ষেত্রে আরো উন্নত করার লক্ষ্যে আমাদের বাজেটে সেটা আরো বেশি প্রভিশন রাখা হয়েছে। তো আজকেও মাননীয় প্রধানমন্ত্রী যে সার্ভাইকাল ক্যান্সারের উপর যে ভ্যাকসিন, সেটা যে আমাদের দেশীয় টেকনোলজিতে যেটা তৈরি করা হয়েছে, সেটার আজকে উনি সেটা শুভ আরম্ভ করবে। আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে যে উনি আমাদের সমস্ত ক্ষেত্রে আমাদের যে বিকশিত ভারত যেটা স্বপ্ন দেখিয়েছেন, শুধু স্বপ্ন নয়, সেটা বাস্তবে পরিণত করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন। একটি পরিবারে হঠাৎ করে নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া। 7 বছরের কন্যা সন্তানকে ঘরে রেখে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কৈলাসহরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, গত 8 ডিসেম্বর 2025 শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন দাসের স্ত্রী বিভা ঘোষ ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন, কিন্তু রাত পর্যন্ত বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। আত্মীয় স্বজনের বাড়ি সহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে 13 ডিসেম্বর কৈলাসহর মহিলা থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। প্রায় 10 বছর আগে সামাজিক প্রথা মেনে সুমন দাসের সঙ্গে বিভা ঘোষের বিয়ে হয়েছিল। তাদের একটি 7 বছরের কন্যা সন্তান রয়েছে। অভিযোগ উঠেছে তিনি ফটিকরায় রাধানগর এলাকার এক যুবকের সঙ্গে চলে গেছেন। যদিও বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে, এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য মেলেনি। এদিকে সংবাদ মাধ্যমের সামনে গৃহবধূ শ্বশুর শাশুড়ি আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের দাবি, ছোট্ট নাতনিটি মায়ের জন্য সারাদিন কাঁদছে। শিশুটির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে দিন কাটছে পরিবারের। ঘটনাকে ঘিরে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি হয়েছে সমস্যা? নমস্কার, আমি শ্রীরামপুর সুনীল দাস 5 নম্বর ওয়ার্ডে বলতেছি। আমার ছেলের বউ বিভা ঘোষ ডিসেম্বরের 12 তারিখ ব্যাংকে যাবে, টাকা উঠবে রান্না গেছি। এরপরে বিকাল 4টা-5টা বাজে কোনো খবর নেই। আমার ছেলে বার হয়েছে খুঁজাত, যা খুঁজতে খুঁজতে কিন্তু খবর নাই। এরপরে আমরা থানার আশ্রয় নিয়েছি রাত 8টায়। থানায় তখন কইছে যে পরে আপনারা লিখিত দিন। পরের দিন আমরা 13 তারিখ ডিসেম্বরের 13 তারিখ আমরা থানার থেকে লিখিত দিয়া 2, 3, 13, 14, 15, 16 তারিখ আমরা গেছি ফটিকরায় রাধানগর। গিয়া ছেলের বাড়িতে খবর পাইলাম যে কিষাণ শর্মা এই ছেলের নামে থানায় খোঁজ নিয়েছে যে কিষাণ শর্মা তার এই ছেলেটার লোকের মেয়েটা আমার বউ ছেলের বউ গেছে গিয়া কি বিভা ঘোষ। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম হলো সুমন দাস। কোন জায়গা বাড়ি আপনার? শ্রীরামপুর 5 নম্বর ওয়ার্ডে। আপনার ছেলেরা কতদিন আগে বিবাহ করাইছিলেন? 10 বছর হয়। সামাজিক ভাবে? সামাজিকভাবে বিবাহ করেছি কাছের কাছে। বাচ্চা ইচ্ছা আছে নি? একটা মেয়ে আছে 7 বছরের, স্কুলে পড়ে। মেয়েরে তিয়া মেয়েরে রাখা গেছে গিয়া। ওই ছেলেটার লোক কতদিন ধরে সম্পর্ক আসলো আপনার ছেলের বউয়ের মনে করেন? এটা তো কইতে পারি না, আমরা তো জানি না। আমরা যাওয়ার পরে না খবর পাইলাম যে এই ছেলেটার লোকে গেছে। থানা সব গিয়া এই খবরটা পাইছি আমরা। আপনারা কি চাইবেন বারে? আমরা ওখানে যাইতেছি, এখন তো আমরা বয়স হয়ে গেছে কি, তাই ছেলের মারও চলতে পারে না, একটা মাগিয়া বাচ্চা ছিঁড়া গেছে, এটারও আমরা লালন পালন করতে পারছি না। এখন আমরা অসুবিধা হইতে যে একটা বউ আমরা করে আবার ছেলেরা বিয়া করাইতাম, বলছে এতটুকুই চাই আর কি। বসন্তের আগমনী সুর যেন ভেসে আসছে আমের মুকুলের ঘ্রাণে। রাজ্যের দক্ষিণ প্রান্তের সাবরুমে এই বছর গাছে গাছে ফুটেছে সাদা হলুদ আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়েছে মৌ সুবাস, যা জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের বার্তা। প্রকৃতির এই অপরূপ রূপে ইতিমধ্যে প্রাণ ফিরে পেয়েছে এলাকার আম বাগানগুলি। এবার শুধু আম্রপলি নয়, বিভিন্ন জাতের আম গাছে দেখা গেছে প্রচুর মুকুল। গাছের ডালে ডালে ঝরে পড়া ফুলের সমারোহ চাষিদের মুখে এনেছে আশার আলো। অনুকূল আবহাওয়া বজায় থাকলে এই বছর ফলন ভালো হওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করছেন কৃষকরা। সাবরুমের বিশিষ্ট আম চাষি ননীগোপাল দাসের বাগানে রয়েছে 350টিরও বেশি
আম্রপলি গাছ। তিনি জানান এই বছর গাছে প্রচুর মুকুল এসেছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে এবং ঝড় বৃষ্টি বা পোকামাকড়ের আক্রমণ না হলে বাম্পার ফলনের সম্ভাবনা উজ্জ্বল। আম চাষকে ঘিরে এই আশাবাদ শুধু চাষিদের মধ্যেই নয়, স্থানীয় বাজার ও ব্যবসায়ীদের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলেছে। এখন সবার চোখ আকাশের দিকে। প্রকৃতি সহায় হলে সাব্রুমে এই বছর আমের ফলন হতে পারে রেকর্ড পরিমাণ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ননীগোপাল দাস, পঞ্চায়েত থেকে আমি আম বাগান পাইছি। কোন পঞ্চায়েত? পশ্চিম সাবরুম গ্রাম পঞ্চায়েত। কি আম গাছ? এটি ফজলি আম না কি এটি নাকি আম্রপল্লী? এই আম্রপল্লী আর হারি হেঁটে পেতে পারি। কটা গাছ লাগাইছো? তো 450 আসলো, মোটামুটি 350 আছে। এবার তো অনেক মুকুল আছে। অনেক। কিরকম আশা করতেছো? মোটামুটি এবছর ফসল ভালো হইব। সীমান্তের মাটিতেও যে সাফল্যের বীজ বোনা যায় তা প্রমাণ করলেন সাব্রুমের এক উদ্যোগী কৃষক। দক্ষিণ ত্রিপুরা সাব্রুম মহকুমার সাতচাঁদ আড্ডি ব্লক এলাকার বটতলা গ্রাম পঞ্চায়েতের কৃষক মৃণাল দাস চন্দ্রমুখী আলু চাষ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় হিমাচল প্রদেশের কুরফি সেন্ট্রাল সিড পরীক্ষাগার থেকে আনা AR3 প্রকল্পের অধীনে উদয় ও হিমানি জাতের আলু চাষ করেও তিনি ভালো ফলন পান। তার পাশাপাশি এবার তেলিয়ামোড়া থেকে চন্দ্রমুখী আলুর বীজ সংগ্রহ করে সাব্রুমে প্রথমবারের মতো এই জাতের চাষ শুরু করেন। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ফেনী নদীর কাছাকাছি নিজের জমিতে চাষ করে মৃণাল দাস জানান এবছর আলুর ফলন অত্যন্ত ভালো হয়েছে। বিশেষ করে এককানি জমিতে চন্দ্রমুখী আলু চাষ করে ভালো আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। তার এই সাফল্য এলাকায় অন্যান্য কৃষকদেরও নতুন করে উৎসাহ যোগাচ্ছে। সঠিক পরিকল্পনা ও আধুনিক পদ্ধতি অনুসরণ করলে সীমান্তবর্তী এলাকাতেও কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন সম্ভব, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি মৃণাল কান্তি দাস, বটতলা পঞ্চায়েত, সাতচাঁদ আড্ডি ব্লক। আমি ARC প্রজেক্টের উদয়, হিমালিনী, মোহন, করণ, এই পাশাপাশি আমি চন্দ্রমুখী আলুও করেছি। চন্দ্রমুখী আলু আমার খুব প্রিয় বলতে আমি মার্কেট থেকে কিনে খাই। 40 টাকা থেকে 50 টাকা আগরতলা থেকে কিনে আনি। কিন্তু এবার আমি তেলিয়ামুড়ার থেকে চন্দ্রমুখী বীজ নিয়ে এসেছি এবং সাব্রুমে মনে হয় প্রথমে চন্দ্রমুখী আলু চাষ হয়েছে এবং খুব ভালো ফলন পেয়েছি। আশা করছি 1 বস্তা আলু লাগিয়ে আমি 25 থেকে 25 বস্তার উপরে আলু শিউর পাবো। অলরেডি আলু তোলা হয়েছে, বস্তা এখনও করিনি। তো সাব্রুমে যে চন্দ্রমুখী আলু হয় এটা আমি দেখিয়েছি যে সাব্রুমে চন্দ্রমুখী আলু করা যাবে। খুব ভালো আলু, খুব স্বাদের আলু, বাজারে খুব ডিমান্ড। 40 থেকে 50 টাকা মার্কেট থাকে। আশা করি এমন এক কানি আলু করলে লাখ টাকার উপর প্রফিট 100% হবে। আমি চাই ফার্মাররা যাতে আলুগুলি করে আমাদের এলাকার চাহিদা পূরণ করে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।